বর্ণমালার ইতিহাস যদি জানতে হয় তাহলে এই এক্সিবিশনটা খুবই সুন্দর একটা উদ্যোগ। সেক্ষেত্রে শিল্পী সব্যসাচী হাজরা আসলে আমরা ওনাকে তো ওনার ডিজাইনের জন্য চিনি, কিন্তু উনি যে বাংলা বর্ণমালা নিয়ে এত বড় গবেষণা করে রেখেছেন এটা তার আগের এক্সিবিশনে আমরা দেখেছি। এই এক্সিবিশনে আমরা আরও নতুনভাবে তাকে খুঁজে পাচ্ছি। উনি বাংলা বর্ণের ইতিহাস নিয়ে অনেক কাজ করেছেন, গবেষণা করেছেন এবং একই মলাটে একটা বই করেছেন যেখান থেকে আপনি 8টা বই একই সাথে আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু বর্তমান যারা শিশু কিশোর যারা বাংলা বর্ণতে অত অভ্যস্ত না আসলে, তাদের জন্য এই হিস্ট্রিটা জানা খুবই জরুরি। আর্ট রিলেটেড ব্যাপারের উপরে আমার আগ্রহ আছে কারণ আমার পড়াশোনা চারুকলা থেকে, গ্রাফিক ডিজাইন থেকে। টাইপোগ্রাফি যদি বলেন, এটা আমার কাছে খুব কঠিন একটা জিনিস। আমাদের এরকম একটা সাবজেক্ট ছিল টাইপোগ্রাফি, বাট আমার কাছে এটা অনেক কঠিন, এটা অনেক পরিশ্রমের একটা কাজ। মানে এই যে লেখার যে বিবর্তন বা একটা বর্ণমালা যে তৈরি করা, এটা অনেক কঠিন একটা কাজ। অক্ষর ভাষা নিয়ে আমরা একটা জিনিস দেখছি, হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা তো কোট করা যেতে পারে যে ভাষা আসলে বহুত নদীর মতো। এই অক্ষরের যে পরিবর্তন সেটাও আসলে হয়তো ভাষার যে নদীর মতো বহমান সেটার মতোই পরিবর্তনশীল। এটা কমপ্লিটলি টেকনোলজির সাথে সম্পর্কিত। এই যে ব্লকে অনেক কিছু করা যেত না, এরপর হয়তো হাফটোন প্যাটার্ন এসছে, এখন আসলে পুরো জিনিসটারই তো ডিজিটালই হয়, শুধুমাত্র কাগজে ছাপাটা হয়। একেবারে ছাপাখানার ধরেন যে ইমপ্রেশন, সেখান থেকে শুরু করে মুদ্রিত জিনিসপত্র, আবার পোস্টার আছে, হ্যাঁ, এটা খুবই কালারফুল একটা জিনিস। বাংলা হরফ তো সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এবং এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মুদ্রণ শিল্পের ইতিহাসটাও বোঝা যায় যে কোন জায়গা থেকে আমরা এখন কোন জায়গায় আসছি। আমার খুব মজা লাগছে, আমি মাত্র শুরু করলাম এবং ওই পাশটায় একটা জিনিস দেখলাম, বর্ণমালা দিয়ে যেই ছোট ছোট বাক্যগুলো পড়ানো হয় বাচ্চাদেরকে। আগে আমারও তো বেবি আছে ছোট, ওকেও পড়াচ্ছি, তা আগের যেই বাক্যগুলো পড়ানো হতো ক দিয়ে খ দিয়ে, মানে খুব মজার দেখলাম। এখনকার সাথে আসলে মিল নাই। এখানে যে আমরা টেবিলে যে ইয়েগুলো দেখতেছি সম্ভবত আপনার প্রিন্টিংয়ের ইয়েগুলো আর কি। আপনার আগে এখন তো সরাসরি প্লেটগুলো কম্পিউটারেই করে তারপরে ছাপানো হচ্ছে। তো এগুলো হচ্ছে যে সে আগে আজ থেকে ধরেন 50 বছর আগে, 100 বছর আগে যেভাবে প্লেটগুলো তৈরি করা হতো প্রিন্টিংয়ের জন্য, তো এটা আসলে শুনেছি যেভাবে করা হতো। তো জিনিসটা দেখাটা একটা বিরল অভিজ্ঞতা বলতে পারি। আমি আমার 2 ছেলেকে নিয়ে আসছি দেখার জন্য, কারণ বাংলা বর্ণমালা সম্পর্কে তাদের আরও অনেক কিছু জানতে হবে। বিশেষ করে এই যেই প্রিন্টিংয়ের, এখন তো কম্পিউটারাইজ সব কিছু, এই যে লেটার প্রেসের যে ব্যাপারটা, এটা তো ওরা কিছুই জানে না। এটা ওদের কাছে এক ধরনের রূপকথার মতো। বিশেষ করে আমার বড় ছেলেটা, ছোটো জন তো বুঝে না, বড় ছেলেটা এটা দেখার পরে মানে ওর চোখে মুখে আমি যেই মানে অবাক হওয়ার যে ব্যাপারটা দেখেছি। চ্যালেঞ্জটা কি যে এটা শুধু বাংলাদেশে না, বাংলা ভাষাভাষী যতগুলো জায়গা আছে না পৃথিবীতে, বাংলা হারিয়ে যাচ্ছে। মানে নতুন প্রজন্মের এরা বাংলা বই পড়তে চায় না। ধরেন ইংরেজি মিডিয়ামে পড়ে, ডাজন্ট ম্যাটার, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও আজকাল বাংলা বই পড়তে চায় না, বলে ইংরেজিতে আছে কি না এই বইটা। আমি একটা বই লিখেছি রিসেন্টলি, বাচ্চাদের কথা বলতেছি, ওরা আমাকে বলে যে বইটার কি ইংলিশ ভার্সন আছে কি না। হ্যাঁ, তো বাংলাকে বাঁচাতে গেলে এরকম আপনার প্রদর্শনী লাগবে, আসলে বাংলা ভাষাকে বাঁচানো দরকার। জানার তো শেষ নেই, বাট হচ্ছে এই যে নর্মালি আমরা কি করি, একটা অক্ষর দেখছি সরেয়া বা এভাবে, কিন্তু এটা কিভাবে তৈরি হয় বা এটা কিভাবে মানে একটা বর্ণমালা কিভাবে সৃষ্টি হয়, এটা নতুন প্রজন্মের কাছে মানে জানানোর জন্য এরকম এক্সিবিশন অবশ্যই অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও এরকম করা উচিত। মানে আমি আসলে পাইনি এর আগে কখনো এরকম এক্সিবিশনের মাধ্যমে সহজ হয়, আসলে জানাটা খুব ইজি হয়। মানে এক পাশ থেকে শুরু করে পুরোটা এক্সিবিশন দেখলে কিন্তু অনেকটা ধারণা নিতে পারি। যে সময়টাতে আমরা খুব অস্থির, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, আমরা মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, আমরা হচ্ছে সারাক্ষণ অস্থিরতার মধ্যে থাকি। হয়তো 3 সেকেন্ড কি 5 সেকেন্ড একটা কন্টেন্ট আমরা দেখি, এর বেশি দেখি না। সেইখানে এরকম একটা এক্সিবিশন, আমার মনে হয় এটা অবশ্যই আপনি যেটা বললেন যে অনবদ্য একটা প্রদর্শনী বলেই আসলে এটা সম্ভব। মূলত এই বইটির সাবজেক্ট হচ্ছে প্রাইমার। মানে বাঙালি যে 200-250 বছর ধরে যে প্রথম বইটা পড়ে অক্ষর জ্ঞান পায়, সেই প্রাইমারের 8টা সংগ্রহে বইটা তৈরি হয়। ছোটোবেলা থেকে আমার অক্ষরের প্রতি এক ধরনের আকর্ষণ ছিল।
লেখাপড়াতে যে খুব বেশি ভালো ছিলাম তা না, কিন্তু অক্ষরের নান্দনিকতায় অনেক সময় মুগ্ধ হতাম এবং নানাভাবে অক্ষর আমারে ভাবাইছে, হরফের সৌন্দর্য, হরফের নন্দনতাত্ত্বিক দিক ইত্যাদি। পরবর্তীতে মনে হলো এই 8টা বই যদি সংগ্রহে থাকে দুটো ব্যাপার ঘটবে। একটা হচ্ছে যে এই যে বাঙালি 200-250 বছর ধরে তার প্রথম পড়া যে বাংলা বই, ধরেন আমার দাদু সে পড়ছে শিশু শিক্ষা, আমার বাবা বাল্য শিক্ষা পড়ছে, আমি আদর্শলিপি পড়ছি, আবার আমার মেয়ে সহজ পাঠ পড়তেছে। তো এইটা বইগুলো তো শুধু আসলে শিশু শিক্ষার জন্যই না, এই বইগুলোর মধ্যে ওই সময়কার আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট সবগুলো আছে। ফলে এই যে পরম্পরা, এই জিনিসটা ধরে রাখা অনেক জরুরি আমার কাছে মনে হয়েছে। এবং পরবর্তীতে আমরা যখন বইটার কাজ শেষ করি সেটা বের করলে আমাদের হয়ে যেত। পরবর্তীতে মনে হলো যে না, ছাপাখানা এবং এই প্রাইমার একসাথেই চলছে। ছাপাখানার মুদ্রণ কৌশল পরিবর্তন হয়েছে, বইগুলো ছাপায় পরিবর্তন আসছে, হরফের গঠনে পরিবর্তন আসছে। তখন মনে হলো যে একটা মুদ্রণ যন্ত্র রাখা যায় কিনা, লেটার প্রেসের ছাপা, উডেন ব্লকের ছাপা, তামার হরফের ছাপা, সীসার হরফের ছাপা। তখন এই মুদ্রণ কৌশলগুলো আনা হলো যাতে এই সময়কার এই প্রজন্মের একটা দর্শক বা একটা শিশু থেকে বুঝতে পারে যে কী পরিমাণ পরিশ্রমের মাধ্যমে একসময় বইগুলো ছাপা হচ্ছে। আমার আসলে মূল লক্ষ্যটা হচ্ছে বাংলা হরফের যে আদি যে বিবর্তন এবং বাংলা হরফের ছাদে যে পরিবর্তন আসা, সেটাকে মানুষের সামনে তুলে ধরা। তখন এই প্রজন্মের একটা ছেলে, সে যখন টাইপোগ্রাফির কাজ করতেছে, সে যখন অক্ষর বিন্যাসের কাজ করতেছে, সে যখন বুক কাভার করতেছে বাংলা হরফ নিয়ে, তখন সে আদি নিদর্শনগুলো যদি দেখতে পারে, যেমন কামরুল হাসানের অসংখ্য কাজ আমরা দেখতে পারিনি, কেননা সেটা আর্কাইভাল কোনো জায়গাতে নেই। ফলে হয় কি, এই প্রজন্মের একটা ছেলে যখন কাজ করবে, ওই যে বিগত বছরে তৈরি হয়ে যাওয়া ভালো কাজগুলো, কালোত্তীর্ণ কাজগুলো, ওইগুলো যদি তার চোখের সামনে না থাকে, সে ভালো কাজটা করবে কীভাবে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।